রাজা তার কোমরের খাপ থেকে তলোয়ার বের করে প্রচন্ড রাগে আঘাত করে বসে রাজকুমারের ওপর। রাজকুমার কোনো মতে তলোয়ার বের করে এই আঘাত প্রতিরোধ করে, কিন্তু শক্তিশালী রাজার সাথে রাজপুত্র এক মুহূর্ত টিকতে পারল না। সে মাটিতে লুটিয়ে পড়ে গেল। বাবা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি তোমার সাথে পারছি না বাবা। তুমি রাজপুত্র হয়ে আবার এতটুকু আঘাত সহ্য করতে পারছো না? তোমার আর রাজপুত্র হয়ে এই রাজবাড়িতে থাকার কোনো অধিকার নেই। কাল সকাল হলে আমি যেন তোমার মুখ না দেখি। না বাবা, না বাবা, না। সূর্যগড় রাজ্যে রূপকুমার নামে এক রাজপুত্র ছিল, কিন্তু রাজপুত্রর বয়স বাড়লেও তার ভেতর থেকে ভয়ভীতি দূর হয় না। সে যুদ্ধ করতে পারে না, রাতের বেলা বের হতে ভয় পায়। এর কারণে রাজা তাকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকে। এমনই একদিন রাতের বেলা, রানী, আমার বয়স হয়েছে, কিন্তু আমাদের রাজপুত্রের এমন হাল দেখে দুশ্চিন্তায় আমার রাতের ঘুম নেই। আমার ঘুম নেই হয়ে গিয়েছে রানী। মহারাজ, আপনি কিন্তু শুধু শুধুই দুশ্চিন্তা করছেন। এতটা চিন্তা করার তো কিছু নেই। রানী, তুমি আমার চিন্তার কারণ বুঝতে পারছো না। আমার বয়স হয়েছে, এখন আমার রাজত্ব ছেড়ে বিশ্রামে যাওয়া দরকার, কিন্তু রাজকুমারের এমন অবস্থা দেখে আমি তো ওর ওপর রাজদায়িত্ব দিতে ভয় পাচ্ছি। জানি না সৃষ্টিকর্তা কেন ওকে এতটা ভীতু করে পাঠালো। আমি তো ওকে কম বোঝালাম না, সাহসও কম দিলাম না, কিন্তু কিছুতেই কিছু হয় না। আমি বরং রাজকুমারের সাথে একটু কথা বলে দেখি, যদি ওর মন থেকে ভয়টা দূর করতে পারি। হ্যাঁ মহারাজ, সেটাই ভালো হবে। আপনি ওর সাথে সরাসরি গিয়ে কথা বলুন। রাজপুত্র রূপকুমার তার ঘরে বসেছিল। এমন সময় রাজা গিয়ে তার পাশে বসে। বাবা রূপকুমার, তোমাকে নিয়ে তো আমার বড় চিন্তা হয়। তোমার ভেতর থেকে এই ভয় ভীতি কেন যাচ্ছে না বলো? আমি জানি না বাবা, তবে বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে এই ভয় পুষে রাখিনি বাবা। এখন তো রাত, তুমি আমাদের রাজবাড়ির বাগান থেকে ঘুরে আসো তো। না বাবা, আমি পারবো না। এই রাতের বেলা বাইরে বের হতে আমার ভয় করে। যদি তাই হয় তবে ওঠাও তলোয়ার, আমার সাথে লড়াই করো দেখি, দেখি তোমার সাহস কতটা। রাজা তার কোমরের খাপ থেকে তলোয়ার বের করে প্রচন্ড রাগে আঘাত করে বসে রাজকুমারের ওপর। রাজকুমার কোনো মতে তলোয়ার বের করে এই আঘাত প্রতিরোধ করে, কিন্তু শক্তিশালী রাজার সাথে রাজপুত্র এক মুহূর্ত টিকতে পারল না। সে মাটিতে লুটিয়ে পড়ে গেল। বাবা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি তোমার সাথে পারছি না বাবা। তুমি রাজপুত্র হয়ে আবার এতটুকু আঘাত সহ্য করতে পারছো না? তোমার আর রাজপুত্র হয়ে এই রাজবাড়িতে থাকার কোনো অধিকার নেই। কাল সকাল হলে আমি যেন তোমার মুখ না দেখি। না বাবা, না বাবা, না। পরদিন ভোরের আলো ফুটতেই রাজপুত্র রূপকুমার রাজবাড়ি ছেড়ে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে একটা অপরিচিত গ্রামে এসে পৌঁছায়। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। দু পা যেন আর চলছেই না, সারা শরীর ক্লান্তিতে ভেঙে আসছে। এখন একটু বিশ্রাম নিতে হবে, কিন্তু যত কষ্টই হোক আমি আর রাজবাড়িতে ফিরে যাব না। রে বাছা, তুই, তোকে তো এই গ্রামে আগে কখনো দেখতে পাইনি।
আমি সূর্যগড় রাজ্যের রাজপুত্র রূপকুমার। আমার বাবা আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি সব ছেড়ে দিয়ে চলে এসেছি। কি বলছিস তুই বাছা এসব? মহারাজ কেন তোকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে বল? সব দোষ আমার। এত বড় হওয়ার পরেও আমি সব সময় ভয় ভীতিতে থাকি। আমি রাতের বেলা বাইরে বের হতে পারি না, যুদ্ধ করতে পারি না, আর এই নিয়ে বাবা আমাকে কথা শোনায়। সত্যিই তো, এই বয়সেতে তোর রাজ্য জয় করার কথা, আর তুই কিনা একটা ভীতুর মতো ভয় পেয়ে বসে আছিস। কি করব বলুন তান্ত্রিক, আমি তো ইচ্ছে করে কিছু করি না। আমি ছোটবেলা থেকেই খুব ভীত প্রকৃতির। গত রাতে বাবা প্রচন্ড রাগ করে আমাকে রাজবাড়ি থেকে চলে যেতে বলে, তাই সকালে সূর্য ফোটার আগেই আমি বেরিয়ে পড়ি। এটা বুঝতে পেরেছি যে খুব সহজে তুই আর রাজবাড়িতে ফিরে যেতে পারবি না। যদি যেতে হয় তোকে এমন কোনো কাজ করতে হবে যে তোর কাজের সাহসিকতা দেখে রাজকুমার মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু বাবাকে মুগ্ধ করার মতো এমন কোনো সাহসী কাজ আমি করতে পারি না, তাই আমার আর রাজবাড়িতে ফেরত যাওয়া হবে না। শান্ত হ, শান্ত হ, দুশ্চিন্তা করিস না। তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমি তোকে একটা ব্যবস্থা করে দিচ্ছি। রূপকুমার তান্ত্রিকের সাথে তার বাড়ির দিকে চলে গেল। এদিকে সকালবেলা রাজপুত্র রূপকুমারকে দেখতে না পেয়ে রানী দিশেহারা হয়ে যায়। মহারাজ, সকাল থেকে রূপকুমারকে কোথাও দেখতে পাচ্ছি না। ও কোথায় গেছে বলুন বলুন। রাতের বেলা আমি রাজকুমারকে এই রাজ্য ছেড়ে বেরিয়ে যেতে বলেছি, এই কারণেই হয়তো সকালবেলাও চলে গেছে। এ আপনি কি করে ফেললেন মহারাজ? এই কাজটা করা আপনার একদম ঠিক হয়নি। আপনি কিভাবে রাজকুমারকে রাজ্য ছেড়ে চলে যেতে বলতে পারলেন? ভয়ের কারণে যে রাতের বেলা বাইরে বের হতে পারে না, এতটুকু শক্তি দিয়ে যে আবার সামান্য আঘাত প্রতিরোধ করতে পারে না, সে রাজপুত্র নয়, সে আমার কাছে একটা জড় পদার্থ। মহারাজ, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন এসব? তুমি যা শুনছো একদম ঠিকই শুনছো রানী। যদি কোনোদিন দুঃসাহসিক কাজ করে রাজকুমার, আর সেটা করে বুক চিতিয়ে আমার সামনে দাঁড়াতে পারে, তবেই ওকে আমি মেনে নেব। এদিকে রাজপুত্র রূপকুমার তান্ত্রিকের বাড়িতে এসে পৌঁছায়। তান্ত্রিক তাকে খাবার খাইয়ে সুস্থ করে তোলে। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক। আপনি আমাকে সময় মতো খাবার খাইয়ে সুস্থ না করলে হয়তো এতক্ষণে আমার প্রাণ চলে যেত। এটা করা তো আমার দায়িত্ব। তুমি বিপদে পড়েছ, তোমাকে সাহায্য করা উচিত। আপনি বলেছিলেন রাজবাড়িতে ফিরে যেতে আপনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, তবে এর জন্য তোকে কোনো একটা দুঃসাহসিক কাজে জয় লাভ করতে হবে। আমার মতে তুই পরীর দেশে চলে যা। সেখানে লুকোনো আছে 7 রাজার ধন সম্পত্তি। দুঃসাহসিকতা দেখিয়ে ওই ধন সম্পত্তিগুলা নিয়ে আয়। পরীর দেশ? নাম শুনলেও তো ভয়ে আমার হাত পা জড়সড় হয়ে যায়। আমি কিভাবে ওখান থেকে ওই দুঃসাহসিক কাজটাই জয়লাভ করে ফিরে আসব? আমি তোকে একটা উড়ন্ত ঘোড়া আর একটা মহাশক্তিশালী তলোয়ার দিচ্ছি। তারা তোকে এই কাজে জয়লাভ করতে সাহায্য করবে। তান্ত্রিক তার জাদুর ক্ষমতা বলে রাজকুমারকে উড়ন্ত ঘোড়া ও তলোয়ার এনে দেয়। একটা কথা সব সময় মনে রাখবে, পরীদের দেশে সবকিছু উল্টো হয়। সেখানে যে ভালো আসলে সে খারাপ, আর যে খারাপ সেই আসলে ভালো। শুধু এই একটা কথা মনে রাখবে। ঠিক আছে তান্ত্রিক মশাই, আমি আপনার কথা মনে রাখব। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি জয়লাভ করে ফিরে আসতে পারি। তান্ত্রিক প্রাণ ভরে রাজকুমারকে আশীর্বাদ করে দেয়। রাজকুমার এরপর উড়ন্ত ঘোড়ায় করে পরীর দেশের উদ্দেশ্যে চলে যায়।
2 দিন 2 রাত ঘোড়ার পিঠে বসে রাজকুমার উড়ে চলল। অবশেষে রাজপুত্র পরীর দেশে এসে নামে। কি সুন্দর দেশ, আশেপাশে কত রঙিন ফুল, কিন্তু কোথাও একটা মানুষ বা প্রাণী দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত! এবার আবার বেশ ভয় করছে। না 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 না, আমাকে ভয় পেলে চলবে না। যে করেই হোক এই দুঃসাহসিক কাজ আমাকে করতেই হবে। কি সুন্দর একটা পুকুর, কি সুন্দর টলটলে এর জল। বড় তৃষ্ণা পেয়েছে, আমি বরং একটু জল খেয়ে নেই। না 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 না, এ আমি কি করতে যাচ্ছিলাম? আমি তো তান্ত্রিকের কথা ভুলে যাচ্ছি। তান্ত্রিক বলেছিলেন এই দেশে ভালো কোনো কিছু আসলে খারাপ। এই পুকুরটা দেখতে যতটা ভালো লাগছে, হয়তো এর গভীরে কোনো বিপদ লুকিয়ে আছে। এখান থেকে জল খাওয়াটা আমার একদমই উচিত হবে না। রাজপুত্র রূপকুমার পুকুরের পার থেকে চলে আসতে যাবে, ঠিক তখনই পুকুর থেকে একটা কুৎসিত কালো পরী উঠে আসে। তার কণ্ঠ যেন পেতনির মতো, সে যেন সাক্ষাৎ পেতনি। কি রে, তুই জল খাবি না? আয়, আমার পুকুর থেকে জল খেয়ে নে, ক্লান্তি দূর হবে। না, আমার জল খাওয়ার দরকার নেই। আমি ক্লান্ত হয়ে যাইনি এখনো। আমার পুকুর থেকে জল না খেয়ে আমাকে অপমান করা? তবে রে, দেখ দেখ তাহলে আমার ক্ষমতা। এই বলে কুৎসিত কালো পরী একটা হাত রাজপুত্রের দিকে বাড়িয়ে দেয়। রাজপুত্র রূপকুমার আর দিশা না পেয়ে তান্ত্রিকের দেয়া মহাশক্তিশালী তলোয়ার নিয়ে ওই পরীর এক হাত কেটে দেয়। সাথে সাথে অবাক হয়ে সে দেখতে পায় গোটা পুকুরের জল শুকিয়ে গেছে। কি করলাম আমি? এখন কি হবে? ওই কালো পরী যদি আমাকে মেরে ফেলে? ছাড়বো না তোকে, আমি তোকে ছাড়বো না। বলতে বলতে কালো পরীর কাটা হাত আবারও রূপকুমারের দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু সেটা ওর কাছাকাছি আসার আগেই কালো ধোয়া হয়ে মিলিয়ে যায়। রূপকুমার দেখতে পায় শুকনো পুকুরের মাঝখানে একটা গাছের সাথে বাঁধা আছে এক রূপসী মেয়ে। কে তুমি রাজকুমার? এই পরীর দেশে কিভাবে এলে, আর কিভাবেই বা এই দুষ্টু পরীকে শেষ করলে? আমার কাছে এক তান্ত্রিকের মহা শক্তিশালী তলোয়ার আছে। এই তলোয়ারের শক্তি আমার উদ্যমের কাছে ওই পরী হেরে গেছে। কিন্তু তুমি কে? এই পুকুরের নিচে কিভাবে এতদিন ছিলে? আমি চাঁদের রাজ্যের রাজকুমারী চন্দ্রাবতী। এই দুষ্টু পরী আমাকে এত বছর যাবৎ বন্দি করে রেখেছিল। আজকে তোমার কারণে আমার মুক্ত হওয়ার সৌভাগ্য হলো। আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে চাই। তুমি হবে আমার রানী, আর এই ঘটনাটা হবে আমার জীবনের সবচেয়ে দুঃসাহসিক একটা কাজ। আপনি আমাকে এত বছরের অভিশাপ থেকে মুক্ত করেছেন, তাই আমি আপনাকে না করব না। কিন্তু যাওয়ার আগে একটা কাজ আছে। আমি যেই গাছের সাথে বাঁধা আছি সেই গাছটা আপনি উপড়ে ফেলুন তো। চন্দ্রাবতীর কথা মতো রাজপুত্র রূপকুমার ওই গাছটাকে উপড়ে ফেলে, আর সাথে সাথে বিপুল ধন সম্পত্তি আর 7 রাজার ধন বের হয়ে আসে। রাজপুত্র রূপকুমার যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আর এক মুহূর্ত দেরি করবেন না রাজপুত্র রূপকুমার, এক্ষুনি এসব কিছু নিয়ে আমাদের চলে যেতে হবে, না হলে নতুন কোনো বিপদ এসে এখানে হানা দেবে। যেতে যেতে আমি আপনাকে সব কথা খুলে বলছি। হ্যাঁ, চলো রাজকুমারী চন্দ্রাবতী, তোমার কাছে আমারও অনেক কথা বলার আছে। দুজনে ধন সম্পত্তি উড়ন্ত ঘোড়ার পিঠে চড়িয়ে রওনা করে। 2 দিন 2 রাত পরে আবার তারা রাজবাড়িতে ফিরে আসে। দূর থেকে দেখতে পায় রাজার সাথে আরেকটা লোকের ভীষণ যুদ্ধ চলছে।
এসব কি হচ্ছে আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে কি তাহলে কোনো শত্রু আক্রমণ করলো নাকি? তোমার বাবা তো পরাস্ত হয়ে যাচ্ছেন, তোমার উচিত তোমার বাবাকে রক্ষা করা। নিশ্চয় করব। আমি এক্ষুনি ওই শত্রুর ধর থেকে মাথা আলাদা করে ফেলব। প্রচন্ড ক্ষিপ্রতায় তলোয়ার নিয়ে ছুটে যায় রাজকুমার। তলোয়ারের এক ঘায়ে শত্রুর মস্তক ছিন্ন করে ফেলে। রাজপুত্রের এমন পরাক্রম দেখে মহারাজ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। পুত্র রূপকুমার, এ আমি কি দেখতে পাচ্ছি? এ কি স্বপ্ন নাকি সত্যি? বাবা, এ সব কিছুই সত্যি। আরো একটা দুঃসাহসিক কাজ করে আমি এসেছি। তাকিয়ে দেখো, আমার সাথে চন্দ্র রাজ্যের রাজকন্যা চন্দ্রাবতী আছে। আমি পরিরাজ্যের দুষ্টু পরীর হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আজ সত্যিই তোমাকে আমার পুত্র বলতে গর্ব হয়। আগামীকালই আমি তোমার হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেব। তুমি হবে আমাদের এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। মহারাজ তার কথা মতো পরদিনই রূপকুমারকে রাজ্য দিয়ে দিল। চন্দ্রাবতীকে বিয়ে করে রূপকুমার সুখে শান্তিতে বাস করতে লাগলো। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা, তা জানাও কমেন্ট করে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আরো মজার মজার গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব তোমাদের মাঝে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।